সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2025 উদযাপন উপলক্ষে বিশেষ টক শো অনুষ্ঠান ডিজিটাল শক্তি, নারী নিরাপত্তা ও উন্নয়নের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পাপিয়া সুলতানা। তথ্য প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এর অপব্যবহার বেড়েছে প্রযুক্তির সহায়তায় সহিংসতাও। সমাজের নানা শ্রেণী পেশার মানুষ প্রতিনিয়ত অনলাইনে সহিংসতার শিকার হচ্ছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই নারী। প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা হলো আংশিক অথবা সম্পূর্ণভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তির বিরুদ্ধে জেন্ডার ভিত্তিক সংঘটিত হওয়া সহিংসতাপূর্ণ একটি কাজ, যা এক বা একাধিক ব্যক্তির দ্বারা সংঘটিত হয়ে থাকে। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ নানা মাধ্যমগুলোই এই অপরাধের প্রবণতা বেশি, যার মধ্যে অন্যতম হল অনলাইনে নারী ও কিশোরীদের নানান রকম হয়রানির শিকার হওয়া। এই হয়রানির ধরন ও মাত্রা বিভিন্ন রকমের হলেও সেটার বেশিরভাগই যৌন হয়রানির মধ্যে পড়েছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকা দুজন সম্মানিত আলোচকের কাছে। শ্রোতা, আমাদের সাথে যুক্ত আছেন শওকত হোসেন সৈকত, অ্যাডভোকেট, হাতিয়া দেওয়ানি ও ফৌজদারি আদালত, হাতিয়া, নোয়াখালী, এবং মোহাম্মদ আহসানুল করিম, সমন্বয়কারী প্রকল্প, দ্বীপ উন্নয়ন সংস্থা। সম্মানিত আলোচকবৃন্দ, আপনাদেরকে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ, এবং রেডিও সাগর দ্বীপের যে সমস্ত শ্রোতা আছে তাদেরকে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ রেডিও সাগর দ্বীপ। সম্মানিত আলোচকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝেও রেডিও সাগরদ্বীপকে সময় দিতে এসেছেন। আমরা প্রথমেই আমাদের সম্মানিত আলোচক শওকত হোসেন সৈকত, অ্যাডভোকেট, হাতিয়া দেওয়ানি ও ফৌজদারি আদালত, আপনার কাছে জানতে চাচ্ছি, সাইবার বুলিং কি? কারা সাইবার বুলিংয়ের শিকার হয়ে থাকে? সাইবার অপরাধের শিকার হলে আমাদের করণীয় কি হতে পারে? ধন্যবাদ। সাইবার বুলিং এক ধরনের অনলাইন ভিত্তিক অপরাধ। মূলত সাইবার বুলিং হচ্ছে অনলাইনের কোনো শিশু বা নারী বা কোনো ব্যক্তিকে প্রলব্ধ বা হেয় প্রতিপন্ন করা, ভয় দেখানো, কিছু আদায় করা, মানসিকভাবে নির্যাতন করা, এটাই হলো সাইবার বুলিং। অধিকাংশ ক্ষেত্রে শিশুরাই এবং নারীরাই এর শিকার হয়ে থাকে। সাইবার বুলিং যেভাবে করা হয়ে থাকে মানুষকে, শিশুকে বা নারীকে, শুরুতে কিশোরীরাই কেবল এই ধরনের কাজে জড়িত থাকে ভেবে বুলিং সংজ্ঞায়িত করা হলেও পরে দেখা যায় অনেক ক্ষেত্রে স্বনামে বা ফেক আইডি বা ফেসবুক বা মেসেঞ্জার আড়ালে প্রাপ্তবয়স্ক অনেকেও এই ধরনের হীন কাজে জড়িত থাকে। সাইবার বুলিংয়ের ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘটলেও ফোনে কিংবা ইমেলে ও অনেক সময় এই ধরনের নির্যাতনের ঘটনা ঘটতে থাকে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার তথ্যবহুল উত্তরের জন্য। প্রিয় শ্রোতা এবং দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফোন বা SMS এর মাধ্যমে। আমাদের সাথে সম্মানিত দুইজন আলোচক রয়েছেন। বিষয়ভিত্তিক কোনো প্রশ্ন যদি থাকে আপনারা অবশ্যই আমাদেরকে SMS করতে পারেন 01316744888 এই নাম্বারে। আমি নাম্বারটি আবারও বলছি 01316744888 এই নাম্বারে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রেডিও সাগরদ্বীপ 93.2 FM কমেন্ট বক্সেও আপনার কমেন্ট লিখে জানাতে পারেন। আমাদের সম্মানিত আলোচকবৃন্দ রয়েছেন, আপনাদের যথাযথ উত্তর দিতে চেষ্টা করবেন। সম্মানিত আলোচক রয়েছেন মোহাম্মদ আহসানুল করিম, সমন্বয়কারী প্রকল্প, দ্বীপ উন্নয়ন সংস্থা। আপনার কাছে জানতে চাচ্ছি, ইন্টারনেটের অপব্যবহারের কারণে কিশোরীরা কিভাবে ফাঁদে পড়ছে? ধন্যবাদ আপনাকে। ইন্টারনেটের ব্যাপক ব্যবহার এখন শহর এবং গ্রামে সমানতালে আছে। আমাদের সবার কাছে, বিশেষ করে আমাদের গ্রাম থেকে শহরে সবার কাছে এখন স্মার্টফোন থাকার কারণে ইন্টারনেটের ব্যবহারটা একেবারেই প্রত্যন্ত অঞ্চলেই পৌঁছে গেছে। বিশেষ করে 2000 সালে করোনার কালীন যখন অফিস, আদালত, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান আমরা যাকে বলি,
সব বন্ধ ছিল, তখন এর ব্যবহারটা ব্যাপক আকারে ধারণ করেছিল। জি বিশেষ করে যখন অফিস আদালত বন্ধ ছিল, সেখানে এটাকে বাড়ি পর্যায়ে এবং অফিস প্লাস শিক্ষার যে কর্মসূচি, আমরা কিংবা অনলাইন পড়ালেখা, জি এটার কারণেই মূলত পক্ষে আমাদের একদম আহ, চাকরিজীবী থেকে শিক্ষার্থী পর্যন্ত এর ইন্টারনেটের ব্যবহারটা ব্যাপক আকার ধারণ করেছে। এখন যে প্রশ্নটা আসছে যে আমাদের কিশোরীরা কীভাবে এটার সাথে তাদের অপরাধের সাথে জড়িত হচ্ছে বা তারা কীভাবে ব্ল্যাকমেইল হচ্ছে, জি আমরা দেখতে পাচ্ছি যে এই যে তারা ইন্টারনেট ব্যবহার করছে, এই ব্যবহারটা যদিও তারা শিক্ষার কাজে অনেক ক্ষেত্রে অনলাইনে তাদের ক্লাস হচ্ছে, তারা এর পাশাপাশি কিন্তু অন্য সাইটে সাথে ব্রাউজিং যুক্ত করছে, হচ্ছে। জি তাদের যুক্ত হচ্ছে। কিউরিওসিটির কারণে এই বয়সে যেটা হয়, তাদেরকে নিষেধ করার পরও মানুষের যেমন আছে যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশি থাকে। আমাদের এটা বৈশিষ্ট্য, আমাদের মানব জাতিরই বলতে যাই। আর এই কারণেই তারা আসলে এটার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এই ইন্টারনেটের ব্যবহার কারণে তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্বের সৃষ্টি হয়েছে। তারা একে অপরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে তারা হয়তো দেখা গেল তাদের পরিচিতজনের সাথে কোথাও বেড়াতে গেছে, কোথাও হয়তো ঘুরতে গেছে, কোথাও হয়তো কোনো রেস্টুরেন্টে গেছে। সেখানে হয়তো তাদের একান্ত কোনো ছবি সেখানে তারা সংগ্রহ করেছে, জি তারা একে অপরকে হয়তো বিশ্বাস করেছে। পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে বিশেষ করে এখন যে ঘটনাগুলো ঘটছে, এই সম্পর্ক যখন তাদের এক পর্যায়ে ব্রেকআপ হয়, জি তারা তখন যারা এটাকে তাদের মূল হাতিয়ার হিসাবে ব্যবহার করে জি ওই কিশোরীদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। জি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যে কিশোরীরা আছে, বিশেষ করে কিশোরী যারা আছে, তাদের এই ইন্টারনেটের ব্যবহারের জ্ঞানটা খুব সীমাবদ্ধ। জি তারা দেখা গেল যে তারা ইন্টারনেটে ব্যবহার করতেছে, তারা হয়তো পাসওয়ার্ডটা তারা হয়তো কোনো কারণে তারা বন্ধ করে নাই, এটা হয়তো আরেকজনের হাতে চলে গেছে, সেখানে হয়তো জি তার একান্ত ব্যক্তিগত কোনো ছবি থাকতে পারে, জি তথ্য থাকতে পারে। জি সেই তথ্যটাকে পুঁজি করেই আমাদের এখনকার যে সমাজে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, অহরহ যে ঘটনাগুলো ঘটছে, সেখানে আসলে এই ধরনেরই অপরাধের প্রবণতাটা সবচেয়ে ঘটনাটা বেশি ঘটছে। এবং এই অপরাধের ইন্টারনেটের সিকিউরিটি সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকার কারণেই অপরাধের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি তাদের যে বিশেষ করে আমি যদি এখন বলি ফেসবুকের কথা, যেটা এখন বা ইনস্টাগ্রাম বলে, যে একে অপরের সাথে তাদের হয়তো তারা একে অপরকে চিনেও না, কিন্তু হয়তো ছবি ব্যবহার করলো বা কোনো কিছু ব্যবহার করলো, তারা ফেসবুকের মাধ্যমে তাদের সাথে একটা পারস্পরিক যোগাযোগ হলো। জি একান্ত মুহূর্তে হয়তো তারা তাদের ব্যক্তিগত কিছু ছবি দিয়ে দিল। জি সেটাকে একসময় যখন তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়, তখন তারা সেটাকে এই কিশোরীদেরকে ব্ল্যাকমেইল করার জন্য এটা ইন্টারনেটে ছেড়ে দেবে অথবা অনলাইনে ছেড়ে দেবে, এটাকেই রেখেই আসলে তাদেরকে একটা ঝুঁকির মধ্যে রাখে। জি আর এই ধরনের ঘটনা আমরা এখন বাংলাদেশে আমরা যদি চিন্তা করি যে অহরহর ঘটনা ঘটছে, এবং যেটা আমাদের এখনকার এই সমাজের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং বিব্রতকর। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার গঠনমূলক উত্তরের জন্য। আমরা আরও একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছি, সাইবার অপরাধ কী? কীভাবে সাইবার অপরাধ থেকে নিজেকে রক্ষা করা যায়? মানে কিশোরী যারা আপনার বললেন যে আসলে আমাদের কিশোরীরা বিভিন্নভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছে এবং অসতর্কতার কারণেই হচ্ছে, তো আসলে তারা কিভাবে নিজেকে রক্ষা করতে পারে? ধন্যবাদ আপনাকে। আমার দর্শক শ্রোতাদের জন্য আমরা বলবো, সেটা হচ্ছে যে সাইবার ক্রাইম একটি অপরাধমূলক কার্যকলাপ, জি যা সাধারণত কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। জি আমরা যদি সহজভাবে বলি যে তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে এই ক্রাইমটা হয়ে থাকে। এখন জি এই ক্রাইমগুলোর সাইবার ক্রাইমের অপরাধগুলো কয়েক ধরনের হয়ে থাকে, যেমন জি হ্যাকিং, ফিশিং, জি সরি, পরিচয় চুরি,
আমরা যদি বলে যে এবং হ্যাকিং আমরা যদি বলে থাকি যে অন্যের কম্পিউটারের সিস্টেম বা তাদের যে নেটওয়ার্ক যে অনুমোদিতভাবে প্রবেশ করা। আমি যদি বলে থাকি যে আমি অফিসে একটা কম্পিউটার ব্যবহার করতেছি, জি আমি ব্যবহার করার পরে হয়তো আমার টেবিলে কম্পিউটারটা আমি ল্যাপটপটা রেখে গেলাম, আমি হয়তো সেটাকে লগ আউট করলাম না। জি আমার হয়তো একজন সহকর্মী হোক অন্যকে হোক, আমার এই কম্পিউটারের লগ আউট না করার কারণে আমার যে তথ্যগুলো আছে জি সেই জি তথ্যগুলো তারা ইন্টেনশনালি তারা হয়তো চুরি করতে পারে, আমার ব্যক্তিগত কিছু তথ্য তারা চুরি করতে পারে। জি আবার আছে ধরেন ধরেন পিশিং, প্রতারণামূলক ইমেল বা কোনো ধরনের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিগত তথ্য চুরি করে, জি যেটা আমরা দেখি যে হঠাৎ করে কিছু কিছু মেসেজ আসে, কিছু কিছু বা ইনফরমেশান চায় আমাদের থেকে যে আপনি তাৎক্ষণিক আমাকে ইনফরমেশনগুলো দেন। দেন জি সেক্ষেত্রে আমাদের যারা এই সম্পর্কে ধারণা নেয় তাদের জন্য এটা খুবই তাদের ব্যক্তিগত যে তথ্যগুলো আছে সেখানে কিন্তু সেগুলো তারা হ্যাকিংয়ের মাধ্যমে বা পিশিংয়ের মাধ্যমে তারা সেটা নিয়ে যাচ্ছে। জি আর কিছু পরিচয় চুরি, এটা আসলে আমরা যদি যে দেখে থাকি বা আমরা জানি যে গভর্নমেন্টের ক্ষেত্রেও এই ধরনের কিছু ঘটনা ঘটছে যে আমার ব্যক্তিগত যে তথ্য আছে সেটা চুরি হয়। যেমন সামাজিক নিরাপত্তা নাম্বার অথবা আমার ব্যক্তিগত নাম্বার অথবা আমাদের ক্রেডিট কার্ডের নাম্বার, জি এটা হয়তো বা তারা এমনভাবে অ্যাপ্রোচ করে, জি সেই অ্যাপ্রোচটাকে তারা বা আমাকে এমনভাবে কনভিন্স করে যে জি আমি আমার মনের অজান্তে আমার ব্যক্তিগত ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড, আমার ব্যাংকের যেই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো আমি তাদেরকে দিয়ে দিচ্ছি এবং জি এটা তারা তাদের দখলে নিয়ে যাচ্ছে। জি আমরা আসলে এই বিষয়গুলোতে যদি আমরা মনে করি যে এগুলোকে আমরা কিভাবে প্রতিরোধ করব, আমাদের কিভাবে আমরা এই থেকে আমরা নিজেদেরকে কিভাবে নিষ্কৃত করব, সেক্ষেত্রে আমরা মনে করি যে আমার যে কোনো বিশেষ করে ইলেকট্রনিক যে জিনিসটা আমরা ব্যবহার করব জি ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার, মোবাইল যেটা আমরা ব্যবহার করি সেটার পাসওয়ার্ডটা কিন্তু আমি কাউকে কোনোভাবে শেয়ার করব না। জি এবং আমার যদি কোনো কারণে সেটা ব্যবহার করার পরে আমাকে অবশ্যই সেটাকে আমার লগ আউট করে রাখতে হবে এবং আমার কোনো লিঙ্ক আমি কারোর সাথে শেয়ার করব না। জি আমাদের থেকে অনেক ক্ষেত্রে আমি আগে বলছিলাম যে প্রিয় শ্রোতাবৃন্দ যে অনেক ক্ষেত্রে আমাদের থেকে লিঙ্ক চায় যে আপনি জি তাড়াতাড়ি আমাকে লিঙ্ক দেন, আপনার নামে এত হাজার টাকা আপনাদের জন্য পুরস্কার আছে, পুরস্কার আছে আপনার জি এই এরকম হয় নাম্বারগুলো দেন, আপনার এই কি জানি ওটিপি নাম্বারটা দেন। জি তখন আমরা আসলে প্রলুব্ধ হয়ে যাই। আমাদের গ্রাম দেশের হয়তো সবাই তো আর এইটার সাথে জানা নয়। এই লিঙ্কগুলো যখন দেয় তখন তার আসলে সেপর যদি বিকাশে তার টাকা থাকে শুধুমাত্র ওটিপি নাম্বার নিয়েই তাৎক্ষণিকভাবেই তার বিকাশে যত টাকা আছে অথবা ব্যাংক অ্যাকাউন্টে যত আছে সমস্ত টাকা তারা নিয়ে যায়, হাতিয়ে হ্যাকিংয়ের নিচ্ছে জি মাধ্যমে হাতিয়ে নিয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের যেই ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা যেন ব্যাকআপে রাখি। আমাদের জি ব্যক্তিগত কোনো কিছু যদি থাকে সেগুলো যেন আমরা কারোর সাথে শেয়ার করি না করি। আমাদের যে লিঙ্কগুলো আছে, আমার যে ফেসবুকে যে পাসওয়ার্ড আছে, জি আমার যে কম্পিউটারে যে ব্যবহার করি সেটার যে ইমেলে যে পাসওয়ার্ড আছে, এটা যেন আমরা সবসময় সুরক্ষিত রাখি। সুরক্ষিত রাখি এবং এটা কয়েকদিন পর পর মনে হয় চেঞ্জ কয়েকদিন পর পর করলে যদি আমরা জি এটাকে একটু পরিবর্তন করি জি তাহলে আমার মনে হয় যে আমাদের যে এখনকার যে তথ্য চুরি বা হ্যাকিং আমরা যেটাকে বলি না কেন, জি তার এটা থেকে অন্ততপক্ষে আমরা কিছুটা হলেও নিষ্কৃত করতে পারবো। নিষ্কৃতি পাবো জি সম্মানিত আলোচক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ উত্তর আপনি দিয়েছেন আমরা আপনার কাছে আবারও ফিরে আসব তবে এখন আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত আরও একজন আলোচক শওকত হোসেন সৈকত অ্যাডভোকেট হাতিয়া দেওয়ানি ও ফৌজদারি আদালত আপনার কাছে এবারে জানার ছিল কিভাবে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা যায় এ বিষয়ে যদি শ্রোতা দর্শক যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ। ইন্টারনেটকে নিরাপদ রাখাটা আসলে আমরা এটা নিজেরাই যদি সচেতন না হই বা শিশু বা শিশুদেরকে যদি নিজেরা সচেতন না করে গার্ডিয়ান, জি তাহলে এটার অপব্যবহার বেশি হবে। হ্যাকাররা এটা বা যারা অপরাধ করে বেড়ায় তারা আরও এটা বেশি করবে এবং তারা সুযোগ পায়। জি এখন আমাদেরকে প্রথমে আমাদের শিশুদের বা নারীদের ক্ষেত্রে তাদের গার্ডিয়ানরা এটা সচেতন হতে হবে এবং যে ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম
বা আরও এই কম্পিউটারের মাধ্যমে যেসব ইয়ে আছে এগুলা সচেতন হতে হবে, এবং এগুলা থেকে ব্যবহার করার পরে ব্যবহার করার পরে আপনার কি ব্যবহার করতেছি এবং কি ব্যবহার হচ্ছে এগুলো আমরা দেখতে হবে। নিরাপদে ইন্টারনেটের ব্যবহারের ফলে সহজেই ব্যক্তিগত তথ্য সাইবার হামলাকারীরা হাতিয়ে নিতে পারে, যার ফলে ব্যবহারকারীকে পড়তে হয় নানা সমস্যায়। বিশেষ করে শিশু কিশোররা সহজেই এই পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যেতে পারে, সহজে অনলাইনে জুয়া খেলা, অনলাইনে গেম খেলা আসক্ত হয়ে যেতে পারে। নিয়মিত ইন্টারনেট ব্যবহারের কারণে তরুণ সম্প্রদায় বিপদগামী হচ্ছে, মানসিক সমস্যায় জর্জরিত হচ্ছে। তারা খেলাধুলা ছেড়ে দিচ্ছে, পড়াশোনা এখন করতে ছেড়ে দিচ্ছে। তারা নিয়মিত স্কুলে যায় না, সবসময় নেট নিয়ে তারা নেটে গেমস খেলে এবং নেট নিয়ে তারা সবসময় সারাদিন বসে থাকে। এতে করে আমাদের বাচ্চাদের এইসবে আসক্তিতে শিক্ষার্থীদের মধ্যে নিঃসঙ্গতা, একাকিত্বের অনুভূতি ও আশঙ্কা দিন দিন হারে বেড়ে যাচ্ছে। নিরাপদে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম, ব্রাউজার বা অন্যান্য সফটওয়্যার তাড়াতাড়ি সম্ভব আপডেট করে নিতে হবে। এছাড়াও বিভিন্নভাবে লটারির মাধ্যমে বা বিভিন্ন যারা এইসব কাজ করে বেড়ায় তারা বিভিন্ন প্রলোভন দেয়, ওসব প্রলোভন থেকে মুক্ত থাকতে হবে। আমরা এগুলা থেকে সচেতন থাকতে হবে। সচেতন থাকলে আমাদের এই ইয়া থেকে আমরা আমাদের শিশুরা নিরাপদ ইন্টারনেট আমরা ব্যবহার করতে পারবো। মূলত হলো সচেতনতায় বাড়াতে হবে আমাদেরকে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি অনেক গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন। আমরা এবারে SMS এ চলে যাচ্ছি। আমাদের অনেক শ্রোতা আমাদেরকে SMS করেছেন, এরই মধ্যে তার মধ্যে বৈশাখী জাহাজমারা থেকে তিনি জানতে চেয়েছেন সাইবার অপরাধের শিকার যদি হয়ে থাকেন তাহলে করণীয় কি, মানে তিনি কি করতে পারেন। ধন্যবাদ। আমাদের শ্রোতা বৈশাখী থেকে জাহাজমারা থেকে উনি প্রশ্ন করেছেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের এখনকার এই সাইবার যুগে, সাইবার ক্রাইমের যুগে এটা একটা অর্থবহ প্রশ্ন। আমি বিশেষ করে ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে আমরা আমাদের করণীয় কী, যে বিষয়গুলো আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা মনে করি যে অনেক ইন্টারনেটে বা ওয়েবসাইটে ব্যবহারকারী তারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তারা ব্যক্তিগত বা তথ্য সংগ্রহ করার চেষ্টা করে। আমরা অবশ্যই এই ধরনের অপরিচিত অ্যাপ বা ওয়েবসাইট যারা আছে এটা আমরা কোনোভাবে এই লিঙ্কটা খুলব না। যদি খুলে তাহলে এক্ষেত্রে আমাদের যে ব্যক্তিগত যে তথ্য আছে সেই তথ্যটা কিন্তু ওই যারা এটা আমার কাছে পাঠাইছে লিঙ্কটা, সমস্ত তথ্যগুলো তাদের কাছে চলে যাবে। আমরা আবার দেখি যে বিভিন্ন বিশেষ করে আমাদের যারা ইন্টারনেট ব্যবহার করি মোবাইলে, যেখানে কিছুক্ষণ পর পরই লটারি বা এই ধরনের বিভিন্ন পুরস্কারের পাঠানোর জন্য কিছু ইমেল আসে অথবা বার্তা খোলা থাকে, তারা আমাদেরকে প্রলুব্ধ করে। এই বিষয়ে মনে রাখতে হবে যে অনলাইনের যে পুরস্কার পাওয়ার যে প্রলোভনটা, এটাকে থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আর বিরত না রাখলে কিন্তু আমরা আমাদের যাই বলি না কেন সেখানে অবশ্যই আমরা একটা সাইবার হামলায় চলে যাব। আমার অনেকে আমরা জানি যে আমাদের বিশেষ করে ফেসবুক যারা ব্যবহার করে তাদের ফেসবুকগুলো ডিজলভ হয়ে যাচ্ছে, অন্য দখল করে নিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যারা আমরা ইন্টারনেট ব্যবহার করি। আর হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এটা এখন খুবই ব্যাধির মতো আমরা বলবো। এটার প্রচারণাটা এত বেশি যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমরা বিশেষ করে বাংলাদেশে বা পৃথিবীতে যুগে এটা একটা ব্যাপক প্রসার লাভ করেছে। এবং আজকে এই হাতিয়াদ্বীপে কী ঘটনা ঘটছে আমরা 1 মিনিট পরেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পারি এখানে কি ঘটনা ঘটছে। এই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের করণীয় থাকবে, আমার যে দর্শকদের প্রশ্নটা করেছেন, আমরা অবশ্যই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আমাদের কাছে আসবে। আমরা কোনোভাবেই আমার অপরিচিত যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করবো না,
এক্ষেত্রে আমার আমার যে ফেসবুক আছে বা আমার যে ইনস্টাগ্রাম আছে, আমার এগুলা কিন্তু অবশ্যই একটা জি। নিরাপদের মধ্যে থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা অবশ্যই যেন সচেতন থাকি। সচেতন আমি থাকি, যদি জি। কাকে বন্ধু নির্বাচন করব, জি। এখন অনেক ফেক আইডি খুলে বন্ধুত্বের রিকোয়েস্ট আমার এই বিষয়ে আমি নিশ্চিত না হয়ে, আমার ও জি। বন্ধু সম্পর্কে নিশ্চিত না হয়ে আমি কোনোভাবেই এই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করব না। জি। আরেকটা দেখে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক ক্ষেত্রে মেসেঞ্জার বা ইমো বা বিভিন্ন যে ইনস্টাগ্রাম, জি। ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ, জি। যেগুলো আমরা বলে না তো কেন, এখানে অনেক ক্ষেত্রে আমরা ছবি পাঠানোর পাঠাই অনেকেই, সেটা বা আমাদের আম, সচেতন মনে হোক বা অবচেতন মনে হোক, এটা কোনোভাবে করা যাবে না। আমি আমার যে কোনো ছবি পাঠাতে হলে অবশ্যই আমাকে অথেন্টিক যাকে পাঠাবো সে যেন আমার নিশ্চিত হয়, হ্যাঁ আমি অমুককে পাঠাচ্ছি, আমার সেটা বন্ধু হতে পারে, সেটা আমার আত্মীয় হতে জি। পারে। সেক্ষেত্রে যেন আমরা অবশ্যই বিশেষ করে ছবি এবং ভিডিওর ক্ষেত্রে যেন সব সতর্ক সতর্ক থাকি। থাকি, জি। আর হচ্ছে আমরা যে কম্পিউটার ব্যবহার করি বা মুঠোফোন আমরা যেটাকে বলি, আমি প্রথমে বলেছিলাম যে এখন আমাদের স্মার্টফোন এখন আমাদের প্রতিটা লোকের কাছেই, আমরা জি। নারী পুরুষ যারাই বলি কেন, বাংলাদেশে এটা প্রায় অনেকের কাছে এখন চলে আসছে। সেক্ষেত্রে এই যে ইমেল এবং সামাজিক যোগাযোগের যে পাসওয়ার্ডটা আমার যেটা আছে, এটা জি। যেন অবশ্যই শক্তিশালী হয়। জি। এটা যেন আমি কোনোভাবে কারোর সাথে যেন আমি শেয়ার না করি। জি। এবং এটাকে আমার বা বিষয়ে আমরা অবশ্যই সচেতন থাকবো যে আমি আমার যেই কম্পিউটার ব্যবহার করব অথবা আমার ল্যাপটপ যেটা ব্যবহার করব, আমি যেখানে যাই কেন না কেন এটাকে আমি উন্মুক্ত করে রেখে যাব না। জি। এক্ষেত্রে আমাদের অবশ্যই ইন্টারনেটের ব্যবহার ক্ষেত্রে এক্ষেত্রে সচেতন থাকতে হবে। তারপরে আমরা যদি দেখি যে সেরপর আমরা এক জায়গায় গেলাম, সেখানে দেখা গেল যে ওয়াইফাইয়ের একটা লাইন আছে, সেখানে ওয়াইফাইয়ের একটা নাম্বার দেওয়া আছে যে রেডিও সাগরদ্বীপ 1 2 3। আমরা চিন্তা করি যে এটা বিনা পয়সা, অসুবিধা কি, আমি ওয়াইফাই লাইনটা লাগাই, জি। দিই না কেন, আমার কানেক্ট করে না। এটা করা যাবে না। এটা অনেক ক্ষেত্রে এই কানেক্টে অনেক ক্ষেত্রে এটা ঝুঁকির ঝুঁকিপূর্ণ, সম্মুখীন জি। হতে হয়। এই ওয়াইফাই বা আমরা ইন্টারনেটের ব্যবহার না করাই আমাদের জন্য, আমরা ভালো যারা হবে, জি। ইন্টারনেট ব্যবহার করি আমরা অবশ্যই এই বিষয়ে সচেতন থাকব। তারপরে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের এই পথে অথবা কোথাও যাচ্ছি, আমার ব্লুটুথটা মোবাইলে, বিশেষ করে আমার যে মুঠোফোনটা ব্যবহার করি সেখানে ব্লুটুথটা বা আপনার এই জিপিএসটা ফিচারটা অনেক ক্ষেত্রে আমার ওপেন থাকে কোনো কারণে। জি। আমার সেক্ষেত্রে এটা কিন্তু এই ব্লুটুথটা দিয়ে আমার অনেকগুলো তথ্য, আমার পার্শ্ববর্তী অনেক তথ্য যদি আমার কানেক্ট করে তাহলে অনেক তথ্য সে নিয়ে যেতে পারে। নিয়ে যেতে পারে, জি। সেক্ষেত্রে আমাকে অবশ্যই সতর্ক এইটা থাকতে ব্যবহার হবে। করতে আমাকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমাদের যে কম্পিউটার আছে, যে ফোন যেটা আছে, সেটাকে অবশ্যই অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার আমাদেরকে নিশ্চিত করতে হবে। নিশ্চিত তাহলে করতে আমাদের হবে, জি। অনেকে আমরা দেখি যে হঠাৎ করে আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, আমার মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে, আমার একটা মূল্যবান দামি একটা মোবাইল সে নষ্ট হয়ে গেছে। সেটা জি। হচ্ছে যে অ্যান্টিভাইরাস অনেকে হ্যাকিং করে ভাইরাসটা নিয়ে আমার আমার মোবাইলের অথবা আমার যে কম্পিউটার আছে সেটার ক্ষতিগ্রস্ত করতে পারে। তো আমরা জি। এই যে বিষয়গুলো বললাম, আমি আমার জাহাজ মারার বৈশাখী, জি। বৈশাখী যে প্রশ্নটা করেছেন, আমি মনে করি যে এই বিষয়গুলোকে যদি আমরা একটু খেয়াল করি, সচেতনভাবে আমরা যদি মানার চেষ্টা করি, তাহলে হয়তো ইন্টারনেটের যে ঝুঁকিটা আমাদের আছে সেই ঝুঁকিটা থেকে হয়তো কিছুটা আমরা আমাদেরকে রক্ষা করতে রক্ষা পারবো, করতে জি। পারবো। আমার তরফ থেকে আসলে জি। এতটুকু। ধন্যবাদ সম্মানিত আলোচক। সম্মানিত শ্রোতা, বৈশাখী, আপনি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ আপনাকে এসএমএস করার জন্য। এবারে শরীফ নলছিরিয়া থেকে তিনি জানতে চেয়েছেন, কোনো ব্যক্তি আমার অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে গেলে কী করণীয় রয়েছে? সম্মানিত আলোচক, আপনার কাছে জানতে চাচ্ছি। অনলাইনের পাসওয়ার্ড যে অ্যাকাউন্ট জি। নাম্বার, পাসওয়ার্ড যে নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, এটা অনেক সময় আপনার যেমন বিকাশের বা আরও অন্যান্য ইয়ে আছে, এটা আমরা হয়তো দেখা যায় বিকাশের দোকানে নারীরা যায় বা কম বয়সী কোনো ছেলে বা মেয়েরা যায়, জি। বা অনেকে আমরা পড়ালেখা জানি না, আমরা সরাসরি ওনাকে বলি যে এই যে মোবাইলটা দিই, যে এত টাকা বাইর করবো, আমার পাসওয়ার্ডটা এটা একটা কাগজে লিখে নিয়ে আসি। জি। কাগজটা ওনার হাতে দিই, উনি আমার মোবাইল থেকে উনি পাসওয়ার্ডটা দিয়ে বা টাকা উনি আমাকে বাইর করে দেয়। জি। তো এটা থেকে আমরা একটু সচেতন হতে হবে
যেন আমরা যে ওই বিকাশ দোকানে যে পাসওয়ার্ডটা দিয়ে দিছি এটা ও কতটুকু এই বিষয়টা সম্পর্কে আমরা একটু সচেতন থাকতে হবে। জি, এভাবে করা আসলে উচিত হ্যাঁ, উচিত এটা না। আসলে করা এভাবে উচিত না। জি, আর আরেকটা বিষয় হলো অনলাইনে অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যা, এটা আমরা সাথে সাথে এটা পরিবর্তন করতে হবে। জি, এবং এখানে বিশেষ করে মনে হয় 6টা ডিজিট বা 8টা ডিজিট থাকে, আমরা প্রত্যেকটা ডিজিট ব্যবহার করতে হবে। প্রত্যেকটা ডিজিট এমনভাবে একটু এলোমেলো করে দিতে হবে যেন সহজে এটা কেউ জেনে গেল হয়তো এটা মনে বেশিক্ষণ না রাখতে পারে, জি, ওইভাবে আমরা দেখতে হবে। আর আমাদের আইডিতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম চালু রাখতে হবে। জি, অন্য সব ডিভাইস হতে আমরা আইডিগুলো আমরা লগ আউট করে রাখতে হবে। জি, এভাবে আমরা সচেতন থাকতে পারি। থাকতে জি, হবে। আর ধন্যবাদ। এছাড়াও যদি জি, আমাদের যদি এগুলা যদি কখনো যদি এগুলা হ্যাক হয় বা কোনো সমস্যা হয়, সাথে সাথে আমরা এই বিষয়ে আমরা নিকটতম থানায় জিডি করতে হবে। জি, জিডি করে এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আপনি অনেক গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন। শরীফ নলছিটা থেকে যিনি জানতে চেয়েছেন, আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ আপনাকে এসএমএস করার জন্য। স্যার, আপনার কাছে আমাদের আরও একটি বিষয় জানার ছিল, সেটি হচ্ছে যে আমাদের শ্রোতারা জানতে চেয়েছেন। সম্মানিত আলোচক শওকত হোসেন সৈকত, অ্যাডভোকেট, হাতিয়া দেওয়ানি ও ফৌজদারি আদালত, আপনার কাছে আমাদের আরও একটি এসএমএস। শেফালি, পিঙ্কি, রিয়াজ, ওনারা কালিচর থেকে একসাথে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন। ওনারা জানতে চেয়েছেন, সাইবার অপরাধের শিকার যদি হয় তাহলে কত নাম্বারে কল করে ওনারা সহযোগিতা চাইতে পারে? ধন্যবাদ। আমরা সাধারণত এটা অনেকেই জানে এখন যে আমরা এগুলা যদি অপরাধের শিকার হই তাহলে আমরা 333 নাম্বারে অথবা 99, এটা সংক্ষেপে সবাই জানেন 999 নাম্বারে জি, কল দিয়ে আমরা ব্যবস্থা নিতে পারি। এছাড়াও 017-666 জি, 78888 নাম্বারে কল দিয়ে আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারি। জি, ধন্যবাদ সম্মানিত শ্রোতা, আপনারা এসএমএস করেছেন, অনেক ধন্যবাদ। সম্মানিত আলোচক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা সর্বশেষ আরেকটি প্রশ্ন জানতে চাইব, সাইবার নিরাপত্তায় কী ধরনের নীতিমালা রয়েছে? জনাব শওকত হোসেন সৈকত, অ্যাডভোকেট, হাতিয়া দেওয়ানি ফৌজদারি আদালত, আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশে সর্বপ্রথম 2006 সালে প্রথম সাইবার অপরাধ প্রতিরোধ আইন প্রণয়ন করা হয়, যেটাকে সহজে আইসিটি অ্যাক্ট বলা হয়। জি, এরপরে এটা আবার 2013 সালে এই আইনটা সংশোধন করা হয়েছে। জি, সেই বছরে ঢাকায় প্রথম একমাত্র সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। জি, ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন। সম্মানিত শ্রোতা, তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটের ব্যবহার করা জরুরি। অভিভাবকদের শিশুকাল থেকে সন্তানদের ধর্মীয় নৈতিক শিক্ষা এবং সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা করতে হবে। সাইবার অপরাধ সংক্রান্ত সব অভিযোগ গুরুত্বের সাথে তদন্ত করতে প্রতিটি থানাকে পুলিশ সদর দপ্তরগুলোর সক্ষমতা বাড়াতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব হুমকির মধ্যে ফেলে দেওয়ার আগেই আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান থেকে সমস্যা সমাধানের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন করতে হবে। শ্রোতা, আজকের আলোচনা থেকে সব নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে করণীয় সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম এবং জানালাম। প্রযুক্তির সুবিধাগুলো ভোগ করার পাশাপাশি আমাদের সকলের উচিত এর সঠিক ব্যবহার ও ঝুঁকি সম্পর্কে সুস্পষ্টভাবে জানা। এছাড়া টিএফজিবিভি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, পাশাপাশি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন। এক্ষেত্রে পরিবারকেও এগিয়ে আসতে হবে। শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। আমাদের আজকের কুইজ, সাইবার হয়রানি থেকে সুরক্ষা নিতে বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগে একটি সাইবার হেল্প ডেস্ক রয়েছে। এই হেল্পলাইনের নাম্বারটি কত? আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, 01766678888 অথবা 0176666755555। শ্রোতা, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, এরপরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটফট পাঠিয়ে দিন 01316744888 এই নম্বরে। আমাদের দেশে গ্রামীণ নারীরা কেবল টেকসই উন্নয়নের সহযাত্রী নন, তারা ডিজিটাল সমাজ গঠনের মূল চালিকা শক্তি। তাই প্রযুক্তির প্রতিটি ধাপে তাদের সুরক্ষা, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর রেডিও সাগরদ্বীপের সাথে থাকুন। সম্মানিত আলোচকবৃন্দ, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে, রেডিও সাগরদ্বীপকে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকে এখানে আয়োজন করার জন্য, যেটা আমাদের আসলে এখনকার তথ্য প্রযুক্তির যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে। আমরা রেডিও সাগরদ্বীপকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। জি, ধন্যবাদ। ধন্যবাদ রেডিও সাগরদ্বীপকে, পাশাপাশি শ্রোতাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানটি সম্প্রচারিত হলো BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স অ্যাগেনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBV অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিক সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড CEF কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে GFA কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা GAC। ধন্যবাদ সবাইকে।